আমরা দেখলাম যে জাতিসংঘ নামক একটি বস্তু আছে পৃথিবীতে। পৃথিবীর ভেটো পাওয়ারওয়ালা 5টা দেশ আছে, এরা পৃথিবীটার ভাগ করে 5 জনে নিয়ে নিলেই হয়। তারপরেও যদি মারামারি কাটাকাটি কমে, আমি ভাই শুকরিয়া। আপনি রাশিয়া প্রতিবাদ জানায়, ওই চীন উদ্বেগ প্রকাশ করে, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? আমরা কি সামান্য নিন্দা বা একটা উদ্বেগও প্রকাশ করতে পারছি না? আমেরিকা যাই করবে তাই আপনি সাপোর্ট করবেন, এরকম একটা চুক্তি কিভাবে হতে পারে? পাক বা না পাক, এই যে যুদ্ধের খরচ সেটা কিন্তু কারা দিবে জানেন? যে পরাজিত হবে, যারা পরাজিত বা যারা আক্রান্ত। ভেনেজুয়েলা দিচ্ছে, ভেনেজুয়েলা দিবে, সৌদি আরব দিবে, সবাই দিবে। তোমার জন্য এটা করছি, তুমি দাও। ফ্রান্স এখনো, হ্যাঁ, আর তোমার বাড়িতে আর তোমার জন্য তোমার বাড়িতে আমার ঘাটিতে হামলা করছে, সেটার ক্ষতিপূরণ দাও। ইন অ্যাডভান্স বলছে সৌদি বাদশা, 50% আমরা দিব। কোথায় কোথায় যারা যমুনা ঘেরাও করতেন, কোথায় কোথায় যারা আধিপত্যবাদের বিরোধিতা করতেন, হ্যাঁ তারা এখন কোথায় আছেন আমার খুবই জানার ইচ্ছা। মানে আমাদের এইটা বলার ক্ষমতা নাই যে তুষার ভাই আপনি মাইন্ড করেন না, আমার এই কারণটা বলতে হচ্ছে, এইটা বইলে বলার ক্ষমতাও নাই। আপনি তাহলে দাসত্ব লিখে দিয়েছেন, অথবা আপনার কোনো লেখালেখি আছে কোনো জায়গাতে, নাহলে বলছেন না কেন? মানে আপনি এর চাইতে মানবতার অবমাননা কি দেখবেন? আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি, ঠিক আছে, এইটা আমরা রিভিউ করব, ফাইনালি বাতিল করব। না, বাতিল করব না, হয়তো আমরা হয়তো নেগোশিয়েট করব, আমরা নেগোশিয়েট করব, রিভিউ করব, যা কিছু করি। এটার যে টার্মস এন্ড কন্ডিশন, এগুলো যদি আমরা চেঞ্জ করার কথাই তো আসবে আলটিমেটলি, এত আমতা না কইরা চেঞ্জ করার ব্যাপার তো আসবে। আপনি কার সাথে চেঞ্জ করবেন? আমেরিকার সাথে। যদি উনি আমেরিকা মানে আপনি সব পারবেন, না মানলে আপনি কিছুই করতে পারবেন না। কি করবেন আপনি বলেন না? আমরা দেখলাম যে জাতিসংঘ নামক একটি বস্তু আছে পৃথিবীতে, তারা উদ্বাস্তুদের জন্য এগিয়ে যায়, তারা শান্তি রক্ষা করার জন্য দুই দেশের সীমান্তের মাঝখানে শান্তিরক্ষী বাহিনী পাঠায়। কিন্তু একের পর এক দেশ আক্রান্ত হচ্ছে কেবলমাত্র অস্ত্র, সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তির জোরে। কিন্তু এই বিষয়ে জাতিসংঘ কি আসলেই তার সঠিক ভূমিকা পালন করছে? আচ্ছা, আমার আলোচনার দাম আমার দেশে কি আছে এটা আগে বলেন। আপনার দেশের জন্য না, মানুষের জানার বিষয় আছে। মানুষ জানে কি হবে। আমার আলোচনাটার দাম আমার দেশে কি আছে। আমরা এখানে বসে আমেরিকা অ্যাটাক করতেছে ইরানরে, সেই আলাপ করতেছি। আমি হিউমার বলতে পারেন আপনি, ওয়েস্টেজ অফ টাইম, হু কেয়ারস ইউ। এই আক্রমণের একটা প্রতিক্রিয়া কিন্তু বাংলাদেশের উপরে আছে, কেননা হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাচ্ছে, তেল আমদানি, তেল, গ্যাস এবং অন্যান্য জ্বালানির দাম বেড়ে যেতে পারে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে জটিলতার মধ্যে আছে, তো কি হবে? এবং জাতিসংঘ প্রতিক্রিয়া তো দেখাচ্ছে না, বাংলাদেশ কি প্রতিক্রিয়া দেখাবে? আপনি সাফার করবেন তো তাদের কি? সবকিছুর দাম বাড়ছে, আকাশচুম্বী সবকিছুর দাম বাড়ছে, তো তাদের কি? যারা যুদ্ধটা করছে, যারা অ্যাটাক করছে, তাদের কি? আপনি বলেন না আমারে। আমরা এখানে তারপর আপনাকে বলি, আপনি পৃথিবীর ভেটো পাওয়ারওয়ালা 5টা দেশ আছে, এরা পৃথিবীটার ভাগ করে 5 জনে নিয়ে নিলেই হয়। তারপরেও যদি মারামারি কাটাকাটি কমে, আমি ভাই শুকরিয়া। আপনি রাশিয়া প্রতিবাদ জানায়, ওই চীন উদ্বেগ প্রকাশ করে, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? কি আপনি বলেন না? উদ্বেগ প্রকাশ করছি, আমার কাম তো আমি করে ফেলাইছি, আমার কাজ আমি করে ফেলছি। এখন এটার জন্য পার্শ্ব প্রতিক্রিয়া আপনি সাফার করবেন। হরমুজ প্রণালী ধ্বংস হয়ে গেছে, তো তেলের দাম বাড়বে, এই তেলের অজুহাতে অন্যান্য জিনিসের দাম বাড়বে। এখানে আবার আমরা যদি মনে করেন কোনো ব্যর্থতা, এই সমস্ত ঘটনায় কি রাজনৈতিক ব্যক্তি আবার কিন্তু ব্যর্থতা ঢাকতে পারে, যে এই কারণে এইটা হয়েছে, আমরা এটা পারবো না এখন, এই কারণে দ্রব্যমূল্য বেড়ে গেছে, এই কারণে ওইটার মূল্য বেড়ে গেছে। সবসময় আমি একটু পরে আপনাকে যে প্রশ্নটা করব, সেটা করার পর আপনি টের পাবেন যে আসলে আমাদের কি। আপনি বলেন। না না, আমি বলছি না যে আপনার আমার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। মূলত যুদ্ধটা কি নিয়ে? আপনার কাছে অ্যাটমিক অথবা নিউক্লিয়ার উইপন থাকবে, আমার কাছে থাকতে পারবে না। সোজা বাংলা। আমার ঢাকায় মাস্তান আছে, বাংলাদেশের সেরা মাস্তান আছে, আপনি আমেরিকার জন্য বিশ্বের সেরা মাস্তান। সুতরাং তারা কি ঘুরে ফিরে সবাই কর্পোরেট, ঘুরে ফিরে সবাই সম্পদ। এখন সম্পদ কিছু পাক বা না পাক, এই যে যুদ্ধের খরচ সেটা কিন্তু কারা দিবে জানেন? যে পরাজিত হবে, যারা পরাজিত বা যারা আক্রান্ত। ভেনেজুয়েলা দিচ্ছে, ভেনেজুয়েলা দিবে, সৌদি আরব দিবে, সবাই দিবে। তোমার জন্য এটা করছি, তুমি দাও। ফ্রান্স এখনো, হ্যাঁ, আর তোমার বাড়িতে আর তোমার জন্য তোমার বাড়িতে আমার ঘাটিতে হামলা করছে, সেটার ক্ষতিপূরণ দাও। ইন অ্যাডভান্স বলছে সৌদি বাদশা, 50% আমরা দিব। তাই 50% যদি টোটাল কস্টিংটা ডাবল করে 50% এতে পুরোটাই পাইলো। সুতরাং সেই জন্য বলছি, আমরা যুদ্ধ নিয়ে আলাপ করতে পারি ভাই, অনেস্টলি বলি, আমরা আলাপ করতে পারি। আমাদের করার কি আছে?
আমি যদি আমার দেশে একটা ভিআইপির একটা মেইল করি, ও 15 দিনে দেখে না, ও খুইলেই দেখে না এই মেইলটা। এইবার আপনাকে প্রশ্নটা করব, তবে তার আগে আমরা আবার মাহমুদুর রহমান মান্না আপনার কাছে যাই। একটু আগে রাজ্জাকি সাহেব বলছিলেন যে আমাদের কি, কিন্তু আমরা কিছুদিন আগে অন্তর্বর্তী সরকার একটা চুক্তি সই করেছেন, বাণিজ্য চুক্তি, যেখানে বলা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলিতে আমরা সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নেব। এখন এই যুদ্ধের বেলা আমরা কি করব? এবং এই ধরনের একটি চুক্তি যে তিনি করে গিয়েছেন, এবং এই যে আমাদের সংবিধান সংস্কার করার জন্য মার্কিন নাগরিকেরা এসেছিলেন, এবং এখন এই যুদ্ধের সময় তারা আসলে কোন পক্ষে আছেন? আমার খুবই জানতে ইচ্ছা করে। আলী রিয়াজ সাহেবকে তো আমি পাবো না, কিন্তু আমার খুবই জানতে ফোন ইচ্ছা নাম্বার করে। নিশ্চয়ই পাবেন, হ্যাঁ, ফোনে হয়তো পেতে পারি, হ্যাঁ ফোন করতে পারি। এই যে এই যুদ্ধের সময় আলী রিয়াজ সাহেব কোন পক্ষে আছেন? আমি ওটা জানি না, তো তার সাথে আবার কথা হয় না। আইন অনুযায়ী ওনাকে কিন্তু আমেরিকার পক্ষে থাকতে হবে। আর এদিকে ওনারা একটা চুক্তি সই করেছেন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের ক্ষেত্রে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবো। এখন আলী রিয়াজ তো ধরেন আমার ক্যাবিনেটের সাহিত্য সম্পাদক ছিল, ওকে আমি একটা এই জন্য আপনাকে জিজ্ঞেস একটা করছি। কথা না, আবার কিন্তু ওইটা উল্টে দেখেন, ইউনুস স্যার তো আমার ডাইরেক্ট টিচার ছিলেন, তো উনিও যদি বললেও যে চুক্তি তারা করেছে এটা অন্যায় চুক্তিটা মানার মতো নয়, তো মানতে হবে কেন? আমি মানি না। আমি মনে করি যে এটা বানবার পরেও তার কথা সমর্থন করা তো দূরে কোথায়, হেট দিস, যেইভাবে আপনার আক্রমণটা করা হয়েছে আপনি যদি নিন্দাও করতে না পারেন। আমার দুঃখ কি দেখেন, আজকে সম্ভবত কাশ্মীরে, দিল্লি, তার কোথায় কোথায় মিছিল বেরিয়েছে, কাশ্মীরে হয়েছে, পাকিস্তানে হয়েছে, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতেই বিভিন্ন জায়গাতে আমেরিকান দূতাবাসের সামনে ইউ সি নাথিং ইন বাংলাদেশ। কেন? এটা আমার একটা প্রশ্ন। কোথায় কোথায় যারা যমুনা ঘেরাও করতেন, কোথায় কোথায় যারা আধিপত্যবাদের বিরোধিতা করতেন, হ্যাঁ তারা এখন কোথায় আছেন আমার খুবই জানার ইচ্ছা। মানে আমাদের রাজনীতিটাও কিন্তু নীতির জায়গায় নাই, তো এটা একটা শো বিজনেসের মতো হয়ে গেছে। সেই কারণে এরকম, না হলে এটার উপরে মিছিল তো বেরোতেই পারতো। আপনার ধরেন যে চুক্তি হয়েছে, সেই চুক্তির এগেনস্টে রাজনৈতিক দলগুলোর কথা বলা উচিত ছিল। লিখছে কারা? যারা লেখেন, বুদ্ধিজীবী, আর আপনি যখন ইনফ্লুয়েন্সার বলেন, টক শো করে, এরা সব বলছে। এদের কথায় তো উনি যেটা বলছেন যে আপনি টক শো করলে সেটা ট্রাম্পের কাছে যাবে নাকি, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বলতে পারতো, তারা তো বলেনি। এখন তো বাংলাদেশের গভর্নমেন্ট ইলেক্টেড গভর্নমেন্ট আছে, তারা বলতে পারতো যে এই আক্রমণ বা এটা ঠিক হয়নি, আমরা ইরানের পাশে আছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী নিজেই তো আমেরিকা প্রবাসী ছিলেন। তা প্রবাসী অনেকেই থাকতে পারে, তো প্রবাসী থাকলে আমি দাসত্ব লিখে দিয়েছি, আপনি তাহলে দাসত্ব লিখে দিয়েছেন, অথবা আপনার কোনো লেখালেখি আছে কোনো জায়গাতে, নাহলে বলছেন না কেন? মানে আপনি এর চাইতে মানবতার অবমাননা কি দেখবেন? যা যা হচ্ছে এখন, যেটা হচ্ছে, আপনি প্রশ্ন যেটা করছেন তার জবাব আমি বলি, মানুষকে বলি, এগুলোকে যদি ঘৃণা করতে না শেখেন, এগুলোকে যদি প্রতিবাদ করতে না পারেন, তাহলে একদিন আপনার ঘাড়ের উপর পা তুলে বলবে চল আমাকে নিয়ে বয়ে যেতে হবে। যেরকম ওই যে একবার ইদি আমিন করেছিল না, রাগে হোয়াইটদের সব ওই টুকরি উপরে 4 জন পালকি বেহারা তিনি নিয়েছিলেন, যারা শ্বেতাঙ্গ, তাদের ঘাড়ের উপর উঠে উনি বসেছিলেন, এবং এর এক ধরনের প্রতিবাদ ছিল তার। মানে এখন কি করবেন আপনি? যে ঘটনাটা ঘটছে, আমি মানি আমরা খুবই অপছন্দ করি নানান কারণে, কিন্তু ইদি আমিন এই কাণ্ডটা ঘটিয়েছিলেন। আমি অপছন্দ করি, তো পাগলামি করলে তো দেশ চলে না। কিন্তু আমি বলছি একটা এক্সপ্রেশন অফ আপনার যে বিক্ষোভ, মনের কষ্ট, সেটুকুই করেছেন। আমরা তো এক্সপ্রেসই করছি না। এটা কীরকম? কোনো পলিটিক্যাল পার্টি কোনো স্টেটমেন্ট দেয়নি, পত্রপত্রিকা অল্প স্বল্প লিখেছে, তাও বেশি না, আর সাধারণভাবে রাজপথে কিচ্ছু নেই। মান্না ভাই বলতেন আমরা এক্সপ্রেসই করি না। আমাদের এইটা বলারও ক্ষমতা নাই যে তুষার ভাই আপনি মাইন্ড করেন না, আমার এই কারণটা বলতে হচ্ছে, এইটা বলার ক্ষমতাও নাই। তার মানে আপনি মনে করেন যে আমাদের মানুষের রাজনৈতিক চেতনা বাক্সবন্দী হয়ে গিয়েছে, আমাদের মানুষ আসলে যেখানে প্রতিবাদ করা দরকার সেখানে প্রতিবাদ করতে পারছে না? কারণ আমার মনে আছে শেখ মুজিবুর রহমানের সময় কিন্তু ইউএসআইএস ঘেরাও হয়ে গিয়েছিল, রীতিমতো গোলাগুলি হয়েছে। আমি বলি ভিয়েতনাম সংক্রান্ত কারণ মতুল কাদের মারা গেল। আমার একজনে জিজ্ঞেস করে ভাই রাজনীতি মানে কি, আমি বলি তুমি বলো তো। সেই বাংলাদেশের সাথে এই বাংলাদেশের পার্থক্য কি? আমরা কি সামান্য নিন্দা বা একটা উদ্বেগও প্রকাশ করতে পারছি না? সেই জায়গাটাই আসতেছি। রাজনীতি মানে হচ্ছে আপনাদের দায়িত্ব আমার নেয়া। আমি সহজভাবে এইটা বুঝি। সবাই রাজনীতি করে মানে কথা কিন্তু ঘুরে একটাই বলে, আপনাদের দায়িত্ব আমি নিব। কারণটা কি? আপনি দায়িত্ব নিতে আসতেছেন কেন? আপনার রাজনীতি আপনি করতে থাকেন না। রাজনীতি মানে কিন্তু সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে। আপনাদের দায়িত্ব আমি নিব, এই হলো রাজনীতি। আপনাকে এই অথরিটি কে দিছে? আর রাজনীতি মানে আমার কাছে আর একটা হলো মারাত্মক, আপনি কথার বরখেলাপ করবেন।
এবং কথার বরখেলাপ করার মানে হচ্ছে এই, কাল কি হবে জানেন না। কেননা আমি যদি আজকে বলি কালকে আপনার জন্য এটা করব, ফলোইং ডেতে এসে বললাম যে গতকাল যেটা বলছি সেটা আমি একটু অন্যমনস্ক হয়ে বলছিলাম, আমি এটা চেঞ্জ। এই যে কথার বরখেলাপ করা, এই জন্য আপনার শিরোনাম ঠিক আছে যে কাল কি হবে জানি না। হ্যাঁ, আমরা আসলে চিন্তিত, কারণ কাল কি হবে আমরা তো বুঝতে পারছি না, পারতেছেন না। কারণ কি? গতকাল যার আমরা বিরোধিতা করেছি আজ দেখছে তিনি ক্ষমতার আসনে। শুধু তাই না তো, আমি বলছি কালকে এটা করব, পরের দিন এসে বললাম যে না এটা করব না, অন্য একটা। তাহলে কাল কি হবে আমি জানি না। আর এমনি তো যদি আপনি আধ্যাত্মিক জগতে আসেন, তাহলে কি বলে, আপনি যত বড় কবি, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট যা কিছু হন না কেন, পরবর্তী মুহূর্তে আল্লাহর তরফ থেকে কি আসতেছে আপনি তা জানেন না। সেটা তো আরেকটা চ্যাপ্টার। আপনি যদি আমাদের এই যে টার্মোয়েল সিচুয়েশন, আমাদের রাজনৈতিক দলগুলিও তো তাদের কোনো বিবৃতি, কোনো উদ্বেগ, কোনো কিছু প্রকাশ করছে না। আপনি কি ইরান যুদ্ধের কথা বলতেছেন? এই যে সারা পৃথিবীতে তো আসলে একটা জটিল যুদ্ধাবস্থা তৈরি হচ্ছে, এখানে খানিকটা ইরান যুদ্ধ থেকে বেরিয়ে গেছেন, তো খানিকটা বেরিয়ে গেছে, রেফারেন্স দেখে কথা বলছেন। আবার ইরানে ডাইকে আনছেন আমাকে। হ্যাঁ, কারণ আমরা তো আমাদের নিয়ে ওনারা কিছু করেনি না, ওনারা তো বিশ্ব নিয়েও ভাবছেন না। সেইটাই তো বলতেছি যে তারা যদি এখন আমেরিকার নিন্দা করে তাইলে রেজাল্টটা কি হয়, আমেরিকার পক্ষে বললে কি হয়, এই আমেরিকার বিপক্ষে বললে আমেরিকা খেপবে। যে আমেরিকার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে যে বলবে এই ক্ষমতাটাও নাই, যে ভাই সবাই দিছে আমারও দিতে হয়। কিংবা আমেরিকার পক্ষে বললে আরেকজন বেজার হবে, তাকে বলার ক্ষমতাও নাই যে ভাই এই কারণে বলতে হচ্ছে আমেরিকার পক্ষে। আমরা সেই জায়গাটায় আসি। আমাদের রাজনীতি বলতে আমার কাছে মনে হয় যে রাজনীতি বলতে যা বুঝায়, ওই যে আমার দায়িত্ব আপনি নেবেন, একটা ভেক্টর ইউজ করে আপনার দায়িত্ব আপনি নিচ্ছেন, আপনি হৃষ্টপুষ্ট হবেন এবং সেটা আপনাদের অ্যাক্টিভিটিসে বোঝা যায়। সুতরাং এই যে রাজনীতির টার্মটাকে চেঞ্জ করতে হবে। আপনি আমার দায়িত্ব নেওয়ার কেউ না। আর আমরা জনগণ এরকম ভোট দিয়ে বলতেছি আপনি আমার ভাগ্য দেখেন, কিন্তু ভোটটা আজকে দেওয়ার পর পরদিন গণভবনের বারান্দার সামনে আমরা যেতে পারি না। গণভবনই তো নাই এখন। গণভবন নাই তো আরেকটা জায়গা তো আছে, সেটার বারান্দা আপনি যাইতে পারবেন না। কথার কথা। অ্যাডভোকেট রাজ্জাকি একটু হতাশাই প্রকাশ করেছেন যে এইসব কথা বলে কি হবে, এইসব কথার কোনো মূল্য নাই। কিন্তু আমাদের তো কথা bolaর জায়গাটুকুই আছে, সেইটুকুকে আমরা ছেড়ে দিচ্ছি, আমরা কথাও বলবো না। মানে ধরো ওই যে একটা বিখ্যাত স্টোরি আছে, এক্সাক্ট স্টোরিটা তো আমার মনে পড়ছে না। মানে কোনো একটা দেশে নাজিরা আক্রমণ করেছে, তো চেকোস্লোভাকিয়া। হ্যাঁ, চেকোস্লোভাকিয়া না, আমি মানে স্টোরিটা বলি, আমার ওরকম করে মনে নেই, কিন্তু এটা খুব বিখ্যাত কাহিনী, সবাই জানে। তো চারজন লোকের একজন বলছে আচ্ছা ঠিক আছে, মারছে যে ওকে মারছে, আমি তো ওই লাইনের লোকরা আমাকে কিছু করবে না, অসুবিধা নেই। তারপরে সেকেন্ডটাকে যখন মারলো, সে আবার বলল, অন্য দুজন বলছে যে আমি ওই লাইনেও পড়ি না। লাস্টটাকে যখন মারলো তখন সে বলল, আসলে আমরা যদি প্রথমেই বুঝতাম যে আমাদের চারজনই কি মারবে, তাহলে আমরা প্রথম থেকে প্রতিবাদ করলে হয়তো বাড়তে পারতো না। এরকম একটা স্টোরি। এটা আরও মানে খুব ভালো স্টোরি আছে, সেটা আবার পুরো এটা বলে নেই। এখন আমি বলছি কি, ধরেন যেটা উনি বললেন ঠিকই আছে, এক ধরনের দুঃখবোধ থেকে, ক্ষোভ থেকে তো এটা বলতে পারেন, কিন্তু তারপরে কথা হচ্ছে এত বড় একটা অন্যায় হয়ে গেল, আপনি যদি বলতে না পারেন, একসময় আপনার উপর এই অন্যায়টা আসতে পারে, আপনি তখন আনগার্ডেড থাকবেন, বলতে পারবেন না, আপনার পাশে কেউ দাঁড়াবে না। তো ওই রকম জায়গায় তৈরি করবার দরকার নেই। যারা মনে করছেন যে এই যে চুক্তি করে ফেললাম, আচ্ছা করুক না, এটা কি কবে আসবে আমাদের উপরে এখন বুঝবো না, কিন্তু যখন আসবে তখন আপনার বলবার কিছু থাকবে না। আমেরিকা যাই করবে তাই আপনি সাপোর্ট করবেন, এরকম একটা চুক্তি কিভাবে হতে পারে? কিন্তু সেটা হয়ে গেল, এবং এমনভাবে হলো যে মাত্র বোধহয় 3 দিন বাকি ছিল আর তার ছেড়ে দেবার। হ্যাঁ, 9 তারিখে করছে। হ্যাঁ, তো 9 তারিখ হলে 12 তারিখ ইলেকশন, তো এই সবাই করলো, এইটা নিয়েও কোনো লেখালেখি নাই, কিচ্ছু নাই। এরকম একটা জিনিস আপনি যখন একটা এক্সাম্পল হিসেবে সেট হয়ে গেল, এরপরে সরকারও তো এরকম কাজ করতে পারে, অতএব বলতে হবে। এবং আমি মনে করি ইম্প্যাক্ট যে কত ক্ষতি হতে পারে, যে আপনি বলছিলেন না হুরমুজ প্রণালী তো বন্ধ করে দিতে পারে ওরা, কী ইম্প্যাক্ট হবে চিন্তা করেন, আমার দেশের অবস্থায় কী হবে। যে কোনো জায়গাতে এখন তো ওয়ার্ল্ড মানে গ্লোবাল ওয়ার্ল্ড, ও ইকোনমি মানে গ্লোবাল ইকোনমি, এখানে কোনো বিচ্ছিন্ন জিনিসটাই, ওইখানে যে ইম্প্যাক্ট তার যেটুকু আপনার উপরে পড়বে সেইটাই আপনি নিতে পারবেন না, অতএব বন্ধ হোক। যদি ঢাকা শহরে একটা শান্তির পক্ষে মিছিল বেরোতো, সেটেলমেন্টের পক্ষে মিছিল বেরোতো, তবু কিন্তু একটা নিউজ হতো যে এরা এর পক্ষে আছে। আর এটা না হলে যারা এই ধরনের শাসন করতে চায় তারা মনে করবে এদের ঘাড়ের উপর পা রেখে আমরা চলতে পারবো, ওরা ঘাড় নড়াবে না। এই বোধ,
এই জাতির পক্ষ থেকে চুক্তিটা দেওয়া ছিল উচিত। বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তির মধ্যে এরকম আসবে কেন যে আমরা সমরাস্ত্র ক্রয় করতে গেলেও কারো পারমিশন নিতে হবে, মানে ওই যে অথবা সমরাস্ত্র একটা আমরা বাণিজ্য। তাদের অনুমতি ছাড়া অন্য কোনো পক্ষের কাছ থেকে ব্যবসা করতে গেলে বা ব্যবসায়িক কোনো চুক্তি করতে গেলে সেইখানেও আমাদের এক ধরনের তদারকির মধ্যে থাকতে হবে। না, এটা তো এগ্রি করা উচিত। আপনি সই করলেন কেন? আপনার কি এবং মনে হয় চুরি যে এই করে জন্য সই আমরা করলেন অন্তর্বর্তী কেন? সরকারকে কোনোভাবে আমরা জবাবদিহিতার মধ্যে আনতে পারি? এখন আমি সুযোগ দেখছি না, আমি জানি না এটা ভালো করে, মানে লিগালি তো পারা যায় বলে আমার মনে হয় না। কোনটা এই আমরা অ্যাডভোকেট এই রাজ্জাকে চুক্তি? আপনার কাছে আসি, যে না, চুক্তিটা ওনারা চুক্তি বাতিল করেছেন, করতে তো পারবে। যে চুক্তিটা ওনারা করেছেন, আমরা কি এই চুক্তির মধ্যে যে অদ্ভুত অদ্ভুত শর্ত রয়েছে এর জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জবাবদিহিতা চাইতে পারি? অন্তর্বর্তী সরকারের কাছে হ্যাঁ, কারণ তারা চুক্তিটা করেছেন। করেছে তো কি হয়েছে? তারা গোপনে জেলে- করেছেন। তারা জেলে ভরে দেন, মনে করেন তারা জেলে ভরে দিলাম আমি এই চুক্তির কারণে, চুক্তি কি হবে? তারা জেলে ভরে দিলাম, চুক্তিটা কি হবে? তারা জেলে বললে কি চুক্তি বাতিল হবে? হ্যাঁ, চুক্তি তো বাতিল করতে পারেন আপনি সংসদে। সেইটা আসেন এখন এই জন্য জানতে চাচ্ছি না না আমাদের ঠিক আছে, আইন আসলে কি বলে। আমি বলি আইন কি বলে শুনেন। এই আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি, ঠিক আছে, এইটা আমরা রিভিউ করব, ফাইনালি বাতিল করব। না, বাতিল করবো না, হয়তো আমরা হয়তো নেগোশিয়েট করবো। আমরা নেগোশিয়েট করব, রিভিউ করব, যা কিছু করি, এটার যে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো যদি আমরা চেঞ্জ করার কথাই তো আসবে আলটিমেটলি, এত আমতা না কইরা জি। চেঞ্জ করার ব্যাপার তো আসবে। আপনি কার সাথে চেঞ্জ করবেন? আমেরিকার সাথে। যদি উনি আমেরিকা মানে আপনি সব পারবেন, না মানলে আপনি কিছুই করতে পারবেন না। কি করবেন আপনি বলেন না? আপনি প্র্যাকটিক্যাল লাইফে আসেন না। আমার সাথে একজন বাংলাদেশের একজন মন্ত্রীর একটা চুক্তি হয়েছে, বাংলাদেশ একটা মন্ত্রীর সাথে ধরেন আমার একটা চুক্তি হয়েছে। কি চুক্তি? বা একটা ক্ষমতাধর কোনো ব্যক্তির সাথে একটা চুক্তি হয়েছে কি, এই প্লটটার দাম এত, আমি বেচুম, ওকে ফাইন। এরপরে দাম 5 কোটি, দিল 1 কোটি, আপনি তো বেচবেন, বাইন হয়ে গেছে, আসলে দেখেন বুলডোজার চালায় জায়গাটা নিয়ে গেছে, কি বাকি টাকা দিচ্ছি দেব, আপনি কি করবেন? ভাই আমরা বাস্তবে আছি, খালি কি ইমোশনাল কথা বললে তো লাভ হবে না। আপনি আমেরিকা চুক্তি ভায়োলেট করেন না, মানে বাতিল করে দেন, করে দেওয়ার পর আমেরিকা যদি না মানে তার কনসিকুয়েন্স কি হবে সেটা তো পরের চ্যাপ্টার। সুতরাং আপনাকে যদি অসম চুক্তি, আপনি কার সাথে চুক্তি করতেছেন তো সেইটা মাথায় রাখতে হবে। খালি চুক্তি করলে আপনি কত হাজার হাজার মামলা আছে বাংলাদেশে, সেই মামলায় প্রতিকার কারা পাচ্ছে? দুদক। ক্ষমতাবানেরা। না 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 না, দুদকের পানিশমেন্ট পাইছে বাংলাদেশে সর্বোচ্চ 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা আত্মসাৎ করছে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, অমুক তমুক, ইভেন 4000 টাকার গম মাইরাও দুদকের মামলায় জেল হইছে। কিন্তু ইসলামী ব্যাংক যারা লুইটা পুইটে নিয়ে গেছে, কিংবা জনতা ব্যাংক যারা লুইটা পুইটে নিয়ে গেছে, কি করছে তাদেরকে দুদক? তা আপনি ভাবেন না আমেরিকা বনাম বাংলাদেশ আর এই দুদকের ইয়ে বনাম একটা রিক্সা পুলার একটা চোর। আপনি বলতে চান যে আইন বিচার সবই ক্ষমতাবানরা বেশি Of course. ভোগ করতে পারেন? করতে তারা তো আইনের ঊর্ধ্বে। আপনি ভোগ করা তো দূরের কথা, আইনের ঊর্ধ্বে। মান্না ভাই একটা হত্যা মামলার আসামি হইল, তাকে কোনোদিন পুলিশ জিজ্ঞাসাবাদও করে নাই, তার সাথে একবার দেখাও হয় নাই, ফাইনালি পুলিশ রিপোর্টে ওনার নাম নাই। কেউ একটা ফোন, না, এটা বাস্তব ঘটনা না, এটা একটা উদাহরণ। উদাহরণ, আচ্ছা, এটা তো উদাহরণ, এটা উদাহরণ উনি বুঝছেন। কিন্তু sorry, শেষ হ্যাঁ, আপনি করে বলতে পারেন। না, মানে আমি বলছি কোনটা ধরে আমরা এরকম দেখছি। তো আপনি আমেরিকার আপনি যে মানে আপনি বলতে চাইছেন যে ক্ষমতা ধরের সাথে আসলে কিছু বললেও লাভ নাই, কিছু আপনি করলেও লাভ নাই। আলাপ আলোচনা করে হাত পা ধরে যদি ছুটতে পারেন ছুটেন। আমরা সোজা বাংলা। আপনার কাছে আমি আসি, আপনি আগে কিছু বলতে বলছিলাম চাচ্ছেন। না যে এইটা তো ধরে একটা দুঃখবোধ থেকে বলা হচ্ছে, আমি এরকম করেই বুঝি। এটা এক ধরনের বিদ্রুপাত্মক ভাবে বলা। সেভাবে হতে পারে, কিন্তু এতে আবার হয় কি একটা সত্যটা বলা বাকি থাকে। ভিয়েতনাম লড়াই করেছেন আমেরিকার বিরুদ্ধে, জিতেছে তো। লাওস কাম্পুচিয়া লড়াই করেছে না, কিংবা লড়াই করেছে। আফগানিস্তানও। হ্যাঁ, আফগানিস্তানও এই তো সম্প্রতিকালে। মানে এইরকম নয় যে তারা যা ইচ্ছা তাই করে বেড়াতে পারবে। আপনি ইফ ইউ সারেন্ডার, কিছু করতে পারলেন না। কিন্তু আপনি যদি প্রতিবাদটা রাখেন, আপনি যদি যুক্তির সাথে কথা বলতে চান, যেটা বললেন আপনি, যে এই চুক্তি আমি বাতিল করলাম না, কিন্তু এটা কিন্তু আমি সহনীয় করতে পারি, যা আমার পক্ষে মানা সম্ভব করতে পারি। পার্লামেন্ট আলোচনা করতে পারে না, বলবে যে আমি ব্যান্ডেড পাওয়ার পরে মনে হচ্ছে যে এটা এরকম করে মানুষ অ্যাগ্রি করছে না, আমি এটা তোমাকে রিভিউ করার জন্য বলছি। হতে তো পারে, যদি নাই করেন তাহলে আমি বলছি, আবার বলছি, ঘাড়ের উপরে 1 ঠ্যাঙের জায়গায় 2 ঠ্যাং তুলে দেবে, আপনি কিছু করতে পারবেন না। কিন্তু এখন থেকে যদি বলেন, প্রতিবাদটা করেন, তাহলে আপনার জন্য জীবন কিছুটা সহনীয় থাকতে পারে। সেটা তো আমি একমত। আমি তো বলছি যে আলাপ আলোচনা আপনি রিভিউ করবেন, সেটা করতেই পারেন, কিন্তু আমি বলছি যে আমরা যে জায়গাটায় আসি, আমরা নিজেরা কি সেটা দেখেন। আমি নিজে যখন ক্লিন না, আমি নিজে যখন
ক্লিন না, তখন আমি প্রতিবাদ করব কেমনে? আমি নিজে যখন ঋণ খেলাপি হয়ে পার্লামেন্টের মেম্বার হয়ে যাই, আমি নিজে যখন দ্বৈত নাগরিকত্ব নিয়ে পার্লামেন্টের মেম্বার হয়ে যাই, আমার প্রতিবাদের ভাষা কি? আমি তর্কে আপনি ইফ ইউ আর নট ক্লিন, আমার জায়গাটা হলো এখানে। ট্রান্সপারেন্ট না হলে প্রতিবাদ করা যায় না, এবং ট্রান্সপারেন্সি ম্যান্ডেটরি। তাহলে কি আমরা বলবো যে খেলাফত মজলিসই সবচেয়ে ট্রান্সপারেন্ট? সেটা আমি জানি না। তারা আজকে প্রতিবাদ করেছে বাইতুল মোকাররমের উত্তর গেটে, মহানগর শাখা একটা ছোট্ট প্রতিবাদ করছে, সেটা তো গ্রহণযোগ্য আমাদের সামনে। যদি করে থাকে অবশ্যই গ্রহণযোগ্য, যেটা মান্না ভাই বললেন, করছে ফাইন, কিন্তু আপনার রাষ্ট্রীয় লেভেল থেকে তো করতে হবে, সরকারি লেভেল থেকে তো করতে হবে। শুরুতে আপনি বেশ একটু উষ্মাই প্রকাশ করেছিলেন, আপনি বলেছেন এত কথায় কি আসে যায়, কিন্তু আমরা অনেকেই, আমরা ইনফ্যাক্ট এই তিনজনই আমরা কিন্তু অনেক কথা বলে যাচ্ছি, এবং আমরা 5ই আগস্টের পরে দেখা গিয়েছে যে একসঙ্গে বহু টকশো করেছি। কথার যদি মূল্য নাই থাকে তাহলে এত কথা বললেন কেন? হ্যাঁ, সেটা বলতে পারেন আপনি। মূল্য হয় যে হয় না একেবারে তাও বলছি না। ওই যে ধরেন আমরা আগে যে টকশো করছি, এই যে 24 আন্দোলন যেটা হইল, সেই আন্দোলনে কিন্তু টকশোর আলোচনার কিছু ইম্প্যাক্ট যে নাই তা কিন্তু না। আর এইটার বার্তা তো শুধু আমার দেশের লোকের কাছে যায় না, এই দেশের প্রায় 200 না 150 না 120টা দেশের হইলো হাই কমিশন আছে বা এমবেসি আছে, তারাও খবর তাহলে তো কথার কিছু মূল্য আছে। কিছু মূল্য আছে বলতে, তারা আমলে নিয়ে কোনটুক কাজে লাগাবে কোনটুক লাগাবে না সেটা অন্য হিসাব। কেন বলছি, মান্না ভাই যেমন বললেন যে সংবিধান সংসদ একটা হয়ে গেল, এখন আমাদের একটা সমঝোতা সবসময় থাকা দরকার, ইত্যাদি ইত্যাদি। এই যে সমঝোতা থাকা দরকার, এই কথা তো আমার বলার দরকার নাই, আমরা তো সমঝোতা করে ফেলছি অলরেডি। আপনি উনি বলেছেন যে কিছু বিষয় ঐক্য থাকা উচিত, কিছু বিষয়, আমি সেই জায়গাটাই আসছি, কিছু বিষয় ঐক্য থাকা উচিত। সেই ঐক্য থাকবে কোন বিষয়টায়? যখন কোনো নতুন একটা বিষয় আসবে। আজকে যেমন ইরান ইস্যু, জাতীয় স্বার্থের জাতীয় স্বার্থে বা ইরান ইস্যু আসছে, সেখানে আমাদের একটা ঐক্য থাকতে হবে যে হ্যাঁ আমাদের দেওয়া দরকার, স্টেটমেন্ট দেওয়া দরকার। আবার জাতীয় স্বার্থ হইলে আমরা সিদ্ধান্ত নিব। এটা তো আর ওই ভিতরে গণভোটের ভিতরে ছিল না, ওইগুলা ছিল টাইম টু টাইম। আমাদের দেশে তো একটা দূতাবাস নির্ভর রাজনীতি আছে, সেটা থাকুক। টাইম টু টাইম, আমার কথা হলো টাইম টু টাইম যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো আমরা পার্লামেন্টে একটা জায়গা, ওইটা ঠিক আছে, কারেক্ট। কিন্তু আমি বলছি, আমি আস্থাটা নিব কোথায়? আপনি যখন আমরা একটা গণভোট করে আসলাম, সেই গণভোটের ভিতরে কিন্তু যে পরিবর্তনটার কথা আমরা বলতেছি, তার ভিতরে সংস্কারের কথা আছে। সেই সংস্কার যদি আমরা করি, সেটা বারবার একই কথা বলতে হয়, সেই সংস্কার করলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, সেই সংস্কার করলে দেশের সাধারণ জনগণের কোনো ক্ষতি হবে না, সেই সংস্কারটা করলে বিশ্বে এটা কোনো প্রভাব পড়বে না, বা ডিপ্লোম্যাটিক রিলেশনে কোনো হ্যাম্পার হবে না, পিওর আমাদের আভ্যন্তরীণ, সেটা আমরা করতে পারতেছি না। দ্বিমত কেন? দ্বিমত হইল যে দল এক্সিকিউট করবে, তারা যদি দেখে যে তাদের ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়, তাদের ক্ষমতা কমে যায়, তাদের মেয়াদ কমে যায়, অনিশ্চয়তা হয়, সে কারণে। তা নইলে আপনি আমাকে বলেন, আপনি অফিসিয়ালি যখন বললেন যে গণভোটে হাতে ভোট দিবেন, তারপরে গণভোটে হাতে ভোট পড়ল, জয়যুক্ত হইল, সেই দল আজকে ক্ষমতায় গেল, তারপরে উনি ওত নিলেন না প্রথম দিনেই। সেটা তো নিয়েছেন সাংবিধানিক কিছু মানে বাধ্যবাধকতার কথা তারা বলেছেন, আইনের সীমাবদ্ধতা। আপনি বাধ্যবাধকতা কিন্তু কোথায়? এটা এখানে কোন আইনটা বাধ্যবাধকতা? তার আমরা তো সিদ্ধান্তই নিলাম গণভোট করব, দলমত নির্বিশেষে সবাই, ওইটাই তো এখন আমাদের কাছে আইন। সব দল তো সেই সিদ্ধান্তের মধ্যে ছিল না। কেন? গণভোট যখন হইল, ঐকমত্য কমিশন সবাইকে ডাকে নাই, আবার না আবার সবাই একটি পলাতক দলের ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়েছে। ঠিক আছে, দলটা তো ছিল না। ঠিক আছে, পলাতক দল বাদই দিলাম আমি, কিন্তু আমরা যারা ঐক্যমত্য হইলাম, ঐক্যমত্য হওয়ার পর যখন আমাদের বিভেদ তৈরি হইলো, তখন তো আমরা গণভোটে গেলাম। তো গণভোটে যাওয়ার পর যারা আজকে ক্ষমতায়, সেই দলই বলছে যে হাতে ভোট দিবেন, এবং জয়যুক্ত হয়ে গেল, এরপর তার কথা চলে না। এখন যদি আপনি এখান থেকে সরে যান, কি করার আছে? কারণ একজন দায়িত্বশীল মন্ত্রী অলরেডি বলছে, আমরা গণভোটে যদি রাজি না হইতাম, আমরা নির্বাচন পাইতাম না। এই যে কথাটা, এটাই তো মনে হয় যে আমরা প্রতারণার মধ্যে পড়ে গেছি। তো এটা গেল একদিক। পাশাপাশি যদি আপনি আরেকটা দিক আসেন, আমরা কতগুলো মেজর সিদ্ধান্ত কিন্তু অলরেডি নিয়ে নিছি। মেজর সিদ্ধান্ত বলতে কোনটা? আপনি যদি ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু পুরো দেশের অর্থনীতির নিয়ন্ত্রক। সহজ ভাষায় বলি, অর্থনীতির মানে মুদ্রা ব্যবস্থা বলেন, দেশের অর্থনীতি বলেন, সবকিছু, সমস্ত ব্যাংকগুলাকে সে কন্ট্রোল করবে। আপনি মুদ্রা ছাপাইতে হইলে বা বানাইতে হলে সিদ্ধান্ত নিবেন, তার সাথে কোথায় মুদ্রাস্ফীতি হয় কিনা, এগুলো আপনার সব রিজার্ভের সাথে সম্পর্ক, সব কিছু যদি মিলান, সেক্ষেত্রে আপনি দলগতভাবে তাকে পরিবর্তন করতে পারেন। কিন্তু
আপনি যাকে দায়িত্বটা দিলেন সে নিজে ঋণ খেলাপি, অথচ গভর্নরের দায়িত্বের ভিতরে কিন্তু ঋণ খেলাপি ছিলেন উনি, খেলাপি মানে খেলাপিত্বকে তিনি পুনর্নবায়ন করে ঋণটা কোথায় আছে আপনি দেখান আমাকে। ওই যে উনি তো পুনঃতফসিল করেছেন। কোথায় কোন পুনঃতফসিল করছেন? হ্যাঁ, 89 কোটি টাকা পুনঃতফসিল। পুনঃতফসিল মানে কি পেমেন্ট দিবেন? কিছু পেমেন্ট দিয়ে উনি আপনি মেয়াদ ঋণ মেয়াদ ঠিক খেলাপি। করে নিয়েছেন, আবার উনি কিস্তি দিবেন। আপনি 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 শুনেন, আপনি তফসিল করেন, রিশিডিউল করার মানে কি? আপনি অলরেডি ঋণ খেলাপি, তাকে আপনি বসাই দিচ্ছেন কোন জায়গাটায় যেখানে টাকার সমস্ত কারবার। তো আপনি সব দিক থেকে কোয়ালিফাই। উনি নিজে নিজেকে নোটিশ দিবেন ঋণ পরিশোধ করার জন্য। আপনি বলতে পারেন ওই যে আমরা এতক্ষণ যে হিউমার করলাম সেই হিউমারে চলে গেলাম, কারণ আমি মেজর ডিসিশন কেন বললাম, এটা গেল একটা জায়গা। আরেকটা জায়গা আসেন আপনি, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে মামলাটা হচ্ছে, এই কথাগুলো কেন বলছি, আপনি কিন্তু এখনো অফিসিয়ালি আপনি মনে করছেন যে এই পরিবর্তনগুলি আরো দেরিতে হলে ভালো হতো? পরিবর্তনগুলো দেরিতে না তো, এটা আপনি তো তড়িঘড়ি কেন? আমি তো 5 বছরের ম্যান্ডেট পাইছি, আমি তো 5 ইয়ার্স ম্যান্ডেট। আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর তাকে বদল করা হয়েছে। হ্যাঁ, সেটাই তো বলছি, আমার তড়িঘড়ি কেন? ইউনূস সাহেব যে 9 তারিখে একটা এগ্রিমেন্ট করছে তড়িঘড়ি করে, তা আমি এটার সাথে এটার মিল পাই। আমরাই এত তড়িঘড়ি করতেছি কেন? এখন পর্যন্ত আমার একটা প্রথম অধিবেশন হয় নাই, সেখানে আমরা অফিসিয়ালি কতগুলো জিনিস ফর্মালিটিস কমপ্লিট করতে হবে, সেইগুলা কমপ্লিট হয় নাই, তার সত্ত্বে আমরা এত তড়িঘড়ি করছি কেন? সেই তড়িঘড়িতে হতে পারে এই জায়গাগুলি খুবই গুরুত্বপূর্ণ মনে করছে মানে সরকার। গুরুত্বপূর্ণ মানে এই 12ই মার্চের আগে এগুলো কি শেষ হয়ে যাবে বা উলটপালট কিছু হয়ে যাবে না, কি বিষয়টা কি? আপনি তো কোশ্চেন মার্ক কেন হয়? আপনি এত তড়িঘড়ি করছেন। উনি যদি ঋণ খেলাপি না হইতো, ওনার রিশিডিউল মিডুল এই ইস্যুগুলো না থাকতো, তাহলে একটা ব্যাপার। তাহলেও কি যে কেউ গভর্নর হতে পারে? মানে চাইলে কি আপনাকে কালকে আমরা গভর্নর করতে পারবো? এখন আপনি দিয়ে দিলে কি করবেন? আমি তো আপনি পারেন, কিন্তু আপনাকে তো সেই এই জায়গাগুলোয় তো সেই রকম কোয়ালিফাইড, সেই রকম রিনাউন্ড অর্থনীতিবিদ, রেপুটেশন থাকতে হবে, আপনার গ্রহণযোগ্যতা থাকতে হবে সব। আমি ধরে নিলাম তর্কের খাতিরে ব্যবসা হলে পারবে না, পারবে, ধরে নিলাম। কিন্তু আপনি যখন ঋণ খেলাপি, তখন তো আমি আপনার কাছে টাকা আমানত দিতে পারি না। এখন তো আইনত উনি খেলাপি নাই, তবে ঋণটা আছে। ঋণ তো আছে, আমি সেটাই তো বলছি। ঋণ আছে, কিন্তু আইনত উনি খেলাপি না। যিনি ঋণী তার কাছে আমি সমস্ত টাকা তুলে দিলাম, কি বিষয়টা কেমন? আপনার কি মনে হয় কেন তাহলে এতগুলি সিটি কর্পোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ করা হলো? যদি 2-3 মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে, এই 3 মাসের জন্য কেন দলীয় লোক? একবারে তো জিতেই আসতে পারতো। আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে আমরা নর্মালি দেখি সাধারণত এরকম অ্যাডমিনিস্ট্রেটর কখন দেয়? যেই সরকারটা স্বাভাবিক নয়। এটা আর্মি মানে সামরিক শাসন হতে পারে, ইউনূস সাহেব ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, কিংবা অন্য আর্মি ব্যাক গভর্নমেন্ট থাকলে তখন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া হয়, এবং সাধারণত আমলা থেকে দেওয়া হয়। এখন ইউনূস সাহেবও তো কিন্তু আমলা নিয়োগ দিয়েছিলেন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, এবং ইউনূস সরকার চলে যাওয়ার পর ওই আমলারা কিন্তু এমনি থরথর করে কাঁপতো। আমলাও দিয়েছেন, এনজিও দিয়েছে, ঠিক আছে, দেখ এনজিও দেখ, কিন্তু এই ইলেক্টেড গভর্নমেন্টের পরে তারা কিন্তু এমনি থরথর করে কাঁপতো যে আমাদের চলে যেতে হবে নির্বাচন, সুতরাং তারা সার্ভিস আরো বেশি দিত, কারণ ভয়ে থাকতো। কিন্তু দেয় নাই তো, মশা বেড়েছে, ঠিক আছে, সেখান থেকে আপনি সরাইছেন, ভালো করছেন, আপনার অধিকার আছে, কারণ নিউ গভর্নমেন্ট হইলে সেটা চেঞ্জ করে। কিন্তু সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে 31% ভোট তো 11 দল পেয়েছে, আপনি পেয়েছেন 49% ভোট। আপনি সেই হিসাবে সমস্ত, আপনি কোনো আমলা না দিয়ে আপনি যে আপনার দলীয় লোকরে অ্যাডমিনিস্ট্রেটর বানাইলেন, তাহলে তো সে 3 মাস পরে দেন আর 6 মাস পরে দেন। আপনি তো ইন অ্যাডভান্স মাঠে তাদেরকে কাজ করার সুযোগ দিলেন, ভোটারদের সাথে আলাপ করে সব কিছু করবে, একটা ফিল্ড তৈরি করার বিষয় দিলেন। আপনি তো ওইভাবে দেন, তাহলে তো 11 দলীয় জোটও আপনি বলতে পারতেন দুইটা তাদের মতামত নিয়ে 2জন মেয়রকে আপনি দিতে পারতেন, অথবা আপনি সব অ্যাডমিনিস্ট্রেটর দিতেন, এবং সেই ক্ষেত্রে আপনি এখানেও তড়িঘড়ি করছেন। আমার বক্তব্যটা হলো ওইখানে। সুতরাং আপনি এখানে এইটা করার মানে হচ্ছে এই যে নির্বাচনের মাঠটা নিয়ে আপনি সন্দিহান কিনা, তা না হলে 2/3 মেজরিটি পাওয়ার পর আপনাদের তো শঙ্কিত হওয়ার কোনো জায়গা নাই। যত দ্রুত আপনি নির্বাচন দিতে পারেন, সবই তো আপনাদের। আরো একটা প্রশ্ন এসেছে যে এই প্রশাসক যারা, তারা কি আবার নির্বাচন করবেন? সেক্ষেত্রে তারা কি তখন প্রশাসক অবস্থায় নির্বাচন করবেন নাকি পদত্যাগ করবেন? তাহলে আবার প্রশাসক নিয়োগ দিতে হবে। সেটা সেই প্রশ্ন যদি আপনি ধরে নেন, আপনি প্রশাসক থেকে বসেও করতে পারে, কারণ আপনি এখন তো কোনো নিয়মে নাই। আমরা পরিষ্কার এই পর্যন্ত যে আমি আসছি, আমরা নির্বাচনটা করলাম, সেটা আমি কোনো আইনে নাই। আমি বলছি, আগেও বলছি, এখনো বলছি, সেটাও কোনো আইনে নাই। গণভোটের আলোকে যদি সংস্কার করেন, তাইলে আপনার আইনে ঢুকতে পারবেন, না ঢুকে চালান আপনি বেআইনিভাবে সব করতে পারবেন, আইনিভাবে সংবিধানে হাত দিতে পারবেন। সেরকম নির্বাচন তো 2008 সালেও হয়েছিল। হ্যাঁ,
2 বছর পরে নির্বাচন হলো না 2008 সালে। সেটাই বলছে, নির্বাচন কবে হবে না হবে সেটা এটা তো একটা রাষ্ট্র, এটা তো গিনিপিগ না, সকাল বিকেল আপনার সিদ্ধান্ত বদল হবে, এটা তো হইতে পারে না। আর আপনারা এই প্রক্রিয়ায় গিয়া আইন বানাবেন আর আমাদেরকে মানতে আপনার কি বলবেন। মনে হয় প্রশাসকদের কি প্রশাসক থেকে নির্বাচন করা ঠিক হবে? করলে আপনি কি করবেন? আপনি যখন দলীয় লোক সব প্রশাসক নিয়োগ দিয়ে দিতে পারতেছেন, আবার বলতেছেন এই শীঘ্রই নির্বাচন দেবেন। কে জানি বললো যে স্থানীয় নির্বাচন কবে, বললেন যথাসময়ে। এই যথাসময় মানে কি? যথাসময় তো ডেট দেওয়ার পর হয়। কোনো ডেট দেওয়া হয়েছে? আপনি জানেন এই প্রশ্নটাতে করা হয়েছিল যে হ্যাঁ, স্থানীয় নির্বাচন কখন হবে, বলছে যথাসময়ে। এই যে ভেক্টার্মের কথা, যথাসময় মানে আপনি ডেট দেন তখন সেটা ইলেকশন কমিশনার মাসুদ সাহেব বলেছেন যে পবিত্র রমজানের পর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা উনি বলেছেন। হ্যাঁ, পবিত্র রমজানের পরে যদি হয় তাহলে আপনি এই মাত্র 25 দিন 30 দিনের জন্য আমার তড়িঘড়ি করে আপনার দলীয় লোক আরেকটু বেশি হবে, রমজানের পর মানে তো কোরবানির ঈদের আগ পর্যন্ত। রমজানের পর তো আরেক রমজানের আগে হইতে পারে, আগ পর্যন্ত না, মাঝখানে একটা ঈদ আছে, না, যে না, ঈদে ইউনূস সাহেবের রমজানের পর মানে কি? ইউনূস সাহেবের রমজানের পর মানে আরেক রমজানের আগ পর্যন্ত রোহিঙ্গাদের সাথে নামাজ পড়ার কথা ছিল। সুতরাং যাই হোক, আমি মনে করি এগুলা যে এই যে করতেছে, আমরা শুরু থেকে ফ্রম ডে ওয়ান আমরা দেখতেছি যে 2/3 মেজরিটির যে রিয়াকশনটা হয় বা এটার যে অ্যাডভান্টেজ যাদের নেওয়ার, তারা নেওয়া শুরু করছে। আমরা জানি না কোথায় গিয়ে ঠেকবে। জনাব মাহমুদুর রহমান মান্না, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক যে কাল কি হবে জানি না একটা আশঙ্কা ব্যক্ত করেছেন যে কাল এরকম হতে পারে, ধীরে ধীরে এরকম হতে পারে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতার যে জোর, সেটা ধীরে ধীরে অনেক বেশি আঁকড়ে ধরতে পারে পুরো ব্যবস্থাকে। আপনাকে দিয়ে শেষ করবো আজকে, আপনার কি মনে হয় আসলে এই 2/3 সংখ্যাগরিষ্ঠতাকে কি যথেষ্ট দায়িত্বশীলতার সাথে আমাদের সরকারি দল ব্যবহার করতে পারবেন? এবং এই যে বিভিন্ন প্রশ্ন কিন্তু এখন উঠছে, রাজ্জাক সাহেব অভিযোগ করলেন যে লেভেল প্লেইং ফিল্ড হবে না যদি প্রশাসকরা একটা দলেরই থাকেন। ওরকম করে তো আসলে বলা যায় না যে 2/3 পেলেই উনি বেশি বিজ্ঞ হয়ে যাবেন, বেশি বুদ্ধিমান হবেন, সব ব্যাপারে তার সঠিকতা আসবে। এমনও হতে পারে যে লোকটা অনেক কম পেয়েছে, হয়তো ভোটই পায়নি, সে যে কোনো একটা বিজয়ী ক্যান্ডিডেট যে অনেক ভোট পেয়েছে তার চাইতে বেশি বিচক্ষণ থাকতেই পারে। হ্যাঁ, কারণ জনগণ তো আসলে বিচক্ষণতার উপর ভিত্তি করে ভোট দেয় না। ভোটটাই বিচক্ষণতার উপরে হয় না আমাদের দেশে, বিশেষ করে বিচক্ষণতা দেখে তো ভোট হচ্ছে না। এটা একদম দলের উপরে হয়, দলের ক্যান্ডিডেটের মার্কার উপর হয়ে যায় শেষ পর্যন্ত। ফলে আমি মনে করি যে এইটা দিয়ে আপনি বুঝতে পারবেন না যে সেটা অ্যাবসলিউটলি হবে কিনা। কিন্তু কমনলি একটা বলেন অ্যাবসলিউট পাওয়ার কোরাপ্টস অ্যাবসলিউটলি। উনি যে কথাটা বললেন আমি এটাকে কিন্তু গুরুত্বপূর্ণ মনে করি। ধরেন এই যে আপনি প্রশাসকটা দিলেন যাকে, তিনি যদি আবার ইলেকশন করেন এবং করবেন যেরকম ক্যান্ডিডেট দেখে বুঝি, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝি, কথা শুনে বুঝি, তার মানে দাঁড়ালো যতদিন পর্যন্ত উনি প্রশাসকের দায়িত্বে থাকবেন ততদিন পর্যন্ত ক্ষমতা ব্যবহার করে ভালো মন্দ যেভাবেই হোক না কেন পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে তিনি প্রস্তুত করতে পারবেন। সেটা আমি আপনি কিন্তু পারবো না। এটা একটা হলো। আপনি প্রশ্ন করলেন যে তারা কি রিজাইন করে করবে, তাহলে তো আবার প্রশাসক দিতেই হচ্ছে। তা যদি দিতে হয় সে কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ পেলো। আপনার এটা দেওয়াতে লাভ এই হলো যে আপনি একটা লোককে গ্রুম করলেন, দেওয়া উচিত ছিল না। তাহলে আপনি একবারই দিতেন। আপনি যদি রোজার পরই করেন তাহলে রোজার পরে ইলেকশন করেই দিয়ে দিতেন, সেটা ভালো হতো, প্রশ্নের বাইরে থাকতেন। হয় কি এটাও একটা বিচক্ষণতা যে আপনি বুঝতে চেষ্টা করবেন যে জনপ্রিয়তার তুঙ্গে আপনি গেছেন এটাকে কতদিন কিভাবে ধরে রাখতে এমন পারবেন। হতে পারে দল অনেক ধরনের চাপ দেয় কিন্তু, যে আমি নির্বাচন করি নাই, আমি সিট পাই নাই, আমাকে কি দেয়া হবে, এরকম অনেক সময় কিন্তু দলের পক্ষ থেকে চাপ সৃষ্টি করেন নেতারা। না, এরকম চাপ হয়, কিন্তু আমাদের আবার এখানে কি হয়েছে, ধরেন যেরকম চাপ ট্রাম্পের উপর দেওয়া যায়, হাইকোর্ট রায় দিয়ে দিল, কোর্ট বলে দিল, আমাদের এখানে ওইসব সুযোগ নাই। এখানে নেতা মানে উনি যা বলেন তাই সত্যি, তারপরে উনি চাপগুলোকে হজম করেন, এগুলো হয়। আমি চাপ একদম হয় না তা বলবো না, কিন্তু এত বড় চাপটা যা উনি কমিয়ে দিয়ে গুটিয়ে সরিয়ে দিতে পারবেন না এরকম না। কিন্তু উনি এটা পারলেন না, এবং যদি ধরে নিই যে ওই কারণে উনি এরকম করেছেন, তাহলে এটা ঠিক এইসব প্রশ্নের উত্তর তাকে দিয়ে যেতে হবে। যেরকম ভালো কাজ করতে পারবেন 6 মাস পরেই হোক 9 মাস পরেই হোক, ক্যান্ডিডেটরা যাদেরকে প্রশাসক করেছেন তারাই অনেক ভুল কাজও করতে পারে, যার জন্য তার ভোট কাটাও যেতে পারে। সবচেয়ে বড় কথা কি জানেন, যেটা আমরা আলোচনার মধ্যে মাঝে মাঝে ধরে ধরে আবার ছেড়ে দিচ্ছি, একটু বিক্ষিপ্ত হচ্ছে, হয় এরকম, যেহেতু এখন পর্যন্ত আমি বলি যে পলিটিক্স আসলে শেপ নেয়নি পুরোটা, কোন দিকে যে যাচ্ছে, কে কি করবে, কতখানি পারবে কতখানি পারবে না, সবাইকে তো দেখা হয়নি এগুলোর কারণে। এখানে একটা শেষ প্রশ্ন আপনাকে করি, একেবারে শেষ মন্তব্য, সেটা হচ্ছে যে বিরোধী দলগুলি সংসদে আসন পায় নাই,
হয়তো তাদের মধ্যে অনেক বিচক্ষণ মানুষ আছেন, যে দলগুলি সংসদে নাই, আপনার কি মনে হয় তাদের রাজনীতিও এই সামনের দিনে বদলাতে হবে এবং তাদের আরো বেশি চাপ সৃষ্টি করার মতো সক্ষমতা আসতে হবে? তারই একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন, তো তাদেরকে অ্যাডজাস্ট তো করতেই হবে, কারণ তারা ভেতরে নাই। খুবই ইম্পর্টেন্স পাবে সংসদ। এই সংসদ যদি জনগণের আশা আকাঙ্ক্ষায় নিয়ে যেতে পারে, সেই আকাঙ্ক্ষাকে ছুঁয়ে যেতে পারে, তাহলে কিন্তু বাইরের রাজপথের আন্দোলন কোনোভাবেই জোরদার হবে না। কিন্তু যদি ছুঁতে না পারে, তাহলে মানুষ বাইরে আসবে, তখন এদের কাজে লাগবে। আমি এটা চাইবো যে যাতে সংসদের মধ্যেই এটা মানে ঠিকমতো মানে পরিচর্যা হতে পারে। এটা আমাদেরকে দেখতে হবে। আল্লাহ আল্লাহ করেন। সময় উত্তর দেবে। একদম সংক্ষেপে এক লাইন বলবেন, এই যে সামনের দিনের রাজনীতি যখন আরো এগুবে, আলোচক হিসেবে আপনার নিজের ভবিষ্যৎ আপনি কোথায় দেখছেন আবু এনায়েত জাকির? আমার ভবিষ্যৎ কোথায় দেখতেছি? ওই যে আমাকে ওইটাই বলতে হয় যে আপনি যত বড় জ্ঞানী গুণী যাই হন না কেন, পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য কি আসতেছে আপনি তা জানেন না।